লালগড় এই নামটা শুনে প্রথমে আপনাদের কি মাথায় এলো? একদম ঠিক, একটা রক্তাক্ত ইতিহাস, তাই তো, যার নেপথ্যের গল্পটা লুকিয়ে রয়েছে আরও গভীরে। ভারতের গণতান্ত্রিক যাত্রাপথে এক অদ্ভুত ছায়ার মতন থেকেছে এই মাওবাদী আন্দোলন। কেউ কেউ একে বলেন অভ্যন্তরীণ নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি, আবার কেউ বলেন গরিব আদিবাসীদের ন্যায্য অধিকারের আন্দোলন। বর্তমানে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে এই মাওবাদীদের। কেন্দ্রের কাছে সংঘর্ষ বিরতির আহ্বান জানিয়েছেন তারা, শান্তি চুক্তির আহ্বান জানাচ্ছেন। কিন্তু কেন এমন পরিস্থিতি তৈরি হলো? নেপথ্যে কোন কারণ? আর আসল প্রশ্নটা হলো, ওই মাওবাদীরা কি আদৌ ওই গরিবদের জন্য কোনো কাজ করেছে, নাকি ওই গরিব মানুষগুলোকে ঢাল বানিয়ে শুধুমাত্র নিজেদের স্বার্থ, নিজেদের অস্তিত্ব রক্ষা করে গেছে? বন্দুকের নল থেকে আলোচনার টেবিল, এই জার্নিটা কেমন ছিল? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই যে এই চলতি বছরের ফেব্রুয়ারিতেই মাওবাদী প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একদম সাফ জানিয়ে দিয়েছিলেন যে 31শে মার্চ 2026-এর মধ্যে মাওবাদীদের নির্মূল করা হবে এবং দেশের কোনো নাগরিককে এর কারণে প্রাণ হারাতে হবে না। 31 मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে অক্ষরে অক্ষরে স্বরাষ্ট্রমন্ত্রীর সেই কথার বাস্তবায়ন হতে চলেছে। কেন বলছি এই কথা? এই প্রথম সংঘর্ষ বিরতির আর্জি জানিয়েছে ওই বন্দুকধারী মাওবাদীরা। এবার একেবারে ওই হাতিয়ার ছেড়ে শান্তির পথে হাঁটতে চাইছে তারা। মাও কেন্দ্রীয় কমিটি জানিয়েছে তারা আত্মসমর্পণ এবং অস্ত্র ত্যাগ করতে রাজি। ইতিমধ্যেই এই মর্মে তারা একটি বিবৃতি জারি করেছে। সেই বিবৃতিতে জানানো হয়েছে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের পথে আসতে চাইছে তারা। যদিও সেই আলোচনার পথে সরকার যেন কোনো রকম চালাকি না করে, সেই বার্তাও দেওয়া হয়েছে। একই সঙ্গে অস্থায়ী সংঘর্ষ বিরতির দাবিও জানানো হয়েছে ওই মাও বিবৃতিতে। জানা গেছে গত 15ই আগস্ট সরকারকে এই প্রস্তাব পাঠিয়েছিল মাওবাদীরা। 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত 1 মাস ধরে এই সংঘর্ষ বিরতি জারি রাখার আর্জি জানিয়েছিল মাওবাদীরা। মাওবাদীদের সাধারণ সম্পাদক অভয়ের নাম উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। এছাড়াও ওই বিবৃতিতে বলা হয়েছে শান্তি আলোচনার যে প্রক্রিয়া দলের সাধারণ সম্পাদক বাসব রাজু শুরু করতে চেয়েছিলেন, সেটাই এবার তারা এগিয়ে নিয়ে যেতে চান। একই সঙ্গে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর লাগাতার অস্ত্র সমর্পণের অনুরোধকে মান্যতা দিয়ে সমাজের মূল স্রোতে ফিরতে চাইছেন এবার ওই মাওবাদীরা। যদিও মোদী সরকারের পক্ষ থেকে মাওবাদীদের এই চিঠির কোনো জবাব কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি এমন হলো যে এই পরিস্থিতির মুখে পড়তে হলো ওই মাওবাদীদের? পরিসংখ্যান অনুযায়ী 2023 সালের ডিসেম্বর থেকে এখনো পর্যন্ত মাওবাদী দমন অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে নিরাপত্তা বাহিনী। নিকেশ করে দেওয়া হয়েছে 453 জন মাওবাদীকে, গ্রেপ্তার করা হয়েছে 1616 জনকে, আর আত্মসমর্পণ করেছে 1666 জন। অন্যদিকে তেলেঙ্গানা পুলিশ জানিয়েছে 2025 সালের শুরু থেকে এ পর্যন্ত 404 জন মাওবাদী নেতা আত্মসমর্পণ করেছে। এর মধ্যে রয়েছে বাংলায় নিহত ওই মাওবাদী নেতা মাল্লজুলা কোটেশ্বর রাও ওরফে কৃষণজির স্ত্রী পথৌলা পদ্মাবতী ওরফে সুজাতা ওরফে আবার কল্পনা। 4 দশকেরও বেশি সময় ধরে আত্মগোপন করেছিলেন এই কৃষণজির স্ত্রী। 1982 সাল থেকে তাকে হন্যে হয়ে খুঁজছে ছত্তিশগড়, তেলেঙ্গানা, ওড়িশা এবং মহারাষ্ট্রের নিরাপত্তা বাহিনী। এই পদ্মাবতীর মাথার দাম ছিল 1 কোটি টাকা।
নিষিদ্ধ সংগঠনের দক্ষিণ আঞ্চলিক ব্যুরো সেক্রেটারি হিসেবে কাজ করছিলেন এই পদ্মাবতী। শীর্ষস্থানীয় মাওবাদী নারী নেতৃত্বদের মধ্যে অন্যতম মুখ এই পদ্মাবতী। এছাড়াও চলতি বছরের জানুয়ারিতে কৃষেনজির ভাতৃবধূ বিমলা চন্দ শ্রীরাম ওরফে তারাক্কাও মহারাষ্ট্রে আত্মসমর্পণ করেছেন। তিনি ছিলেন পিপলস লিবারেশন গেরিলা আর্মির একজন কমান্ডার এবং দণ্ডকারণ্যের জোনাল কমিটির নেত্রী। এবার কৃষেনজির মৃত্যুর এক যুগ পর পদ্মাবতীর আত্মসমর্পণ। নিঃসন্দেহে মাওবাদী আন্দোলনের এক পর্বের অবসান হতে চলেছে। এছাড়াও চলতি বছরের মে মাসে ছত্তিশগড়ের নারায়ণপুরে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে 30 জন নকশাল নিহত হয়েছিল, যার মধ্যে ছিলেন শীর্ষ নকশাল নেতা নামবালা কেশব রাও ওরফে বাসব রাজু। 1970 সাল থেকে সক্রিয় এই বাসব রাজুর মাথার দাম ছিল 1 কোটি টাকা। এরপর ছত্তিশগড়ের বস্তারের জঙ্গলে যৌথ বাহিনীর এনকাউন্টারে নিহত হন কুখ্যাত মাওবাদী নেতা সাকেত, যার মাথার দাম ছিল 8 লক্ষ টাকা। তারপর জুন মাসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয় আরও এক শীর্ষস্থানীয় মাওবাদী নেতা সুধাকর, যার মাথার দাম ছিল আবার 50 লক্ষ টাকা। এছাড়াও এই সেপ্টেম্বরের ঝাড়খণ্ডে হাজারিবাগের জঙ্গলে যৌথ অভিযান চালিয়ে সংঘর্ষে নিকেশ হয় 3 মাওবাদী, যার মধ্যে ছিলেন মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য সহদেব সোরেন, যার মাথার দাম ধার্য করা হয়েছিল আবার 1 কোটি টাকা। লাগাতার অভিযানের চাপে অবশেষে কি তাহলে দেওয়ালে পিঠ ঠেকতে শুরু করেছে এই মাওবাদীদের? একের পর এক মাওবাদীর শীর্ষ নেতৃত্বের মৃত্যু কি ভিত নাড়িয়ে দিয়েছে তাদের? কিন্তু প্রশ্ন হলো যে কিভাবে মাওবাদীরা এই জায়গায় এসে পৌঁছলো? এই উত্তর খুঁজতে গেলে ফিরতে হবে একটু ওই অতীতের পথে। ফিরে যেতে হবে সেই 60-এর দশকে, যে সময় ভারতের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু করেছিল নকশাল আন্দোলন। এখানে ভূমিহীন আদিবাসী কৃষকরা জমির দাবি নিয়ে বিদ্রোহে ফেটে পড়ে। তাদের নেতৃত্বে ছিলেন চারু মজুমদার, কানু সান্যাল এবং জঙ্গল এলাকার আদিবাসীরা। তাদের দাবি ছিল যারা বছরের পর বছর জমিতে চাষ করে সেই জমির মালিকানা তাদেরই হোক। কিন্তু পুলিশ দমন শুরু হতেই আন্দোলন হঠাৎ বিস্ফোরণের মতন ছড়িয়ে পড়ে। বাংলার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বুদ্ধিজীবীরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হতে থাকেন। জন্ম হয় নকশাল আন্দোলনের, যা পরবর্তীকালে ভারতের সর্বত্র ছড়িয়ে পড়ে। চীনের নেতা মাও সেতুং বলেছিলেন, গ্রাম থেকেই শহর দখল করো। আর এই তত্ত্বই ভারতের নকশালপন্থীরা নিজেদের রণনীতি হিসেবে গ্রহণ করেছিল।